রাখবেন। এইটুকু বলে রাফিদ কল কেটে দিয়েছিল। রাফিদের ইঙ্গিত জেহের বুঝতে পারল, কাল শব্দের চিনতে পারেনি সে। ইনশিতাকে কোলে করে জেহের বিছানায় শুইয়ে দেয়। ইনশিতা জেহেরের বুকে মাথা দিয়ে কাঁদছে। জেহের এক হাতে আলতো করে জড়িয়ে ইনশিতার চুলে পরম আদরে বিলি কেটে দেয়। একসময় ইনশিতা ঘুমিয়ে পড়লে জেহের ঠিক মতন শুইয়ে দিয়ে উঠে পড়ে। এইমাত্র সবটা জানতে পেরেছে জেহের। গার্ডের মাধ্যমে খোঁজ নিয়ে আর রাফিদের কাছ থেকে পুরো ঘটনা শুনে রাগে তার ইচ্ছে করছে পুরো দুনিয়াটা শেষ করে দেয়। সিসি ক্যামেরায় রোজকে জিহাদ যেভাবে টাচ করে টানা হেঁচড়া করছিল, সেটা দেখে জিহারের মাথায় দাউ দাউ করে আগুন জ্বলছে। কতটা অসহায় ছিল তার রোজ, সারা শরীর কাঁপছে রাগে। এমন একটা কাজ যে তার ভাই আর বোন মিলে করবে সেটা কল্পনার বাইরে ছিল। এখন তার সবচেয়ে বেশি রাগ উঠছে রোজের উপর। রোজকে সে বারবার সাবধান করেছিল ওই বিশ্বাসঘাতক মেয়েটার থেকে দূরে থাকার। এই মেয়েটাকে তার এমনিতেই বিরক্ত লাগে, আর রোজকে সে দেখতেই পারে না এই মেয়েটার সাথে। রাফিদকে এখন তার ধন্যবাদটা দিতে ইচ্ছে করে। যতই হোক, তার ভালোবাসাকে ওই নরকিডদের হাত থেকে বাঁচিয়েছে। এখন জেবা আর নয়নিকাকে সে কখনোই ছাড়বে না। সন্ধ্যার দিকে আজ জেহেরকে তার ভালোবাসার কথা বলবে, তাই জেহেরের পছন্দ মতন সেজে নিল। ফিনফিনে পাতলা কাপড়ে সোনালি পাড়ের কালো শাড়ির সাথে ছোট একজোড়া কানের দুল আর ম্যাচিং চুড়ি। কেক ডেকোরেট করা হয়ে গেল, শুধু জেহেরের আসার অপেক্ষা। রেড ভেলভেট কেকের ওপর খুব চমৎকারভাবে আই লাভ ইউ লিখে চুড়িটাকে একপাশে রেখে ড্রয়িং রুমে চলে আসে ইনশিতা। আজ আসলেই সাথে সাথে জেহেরকে নিজের ভালোবাসা কনফেস করে ফেলবে, নয়তো যদি আর সুযোগ না পায়। হঠাৎ ইনশিতার মা ফোন দেয়। উত্তেজিত ইনশিতা কিছু বলার আগেই ওই পাশ থেকে মা যা বলল তা শুনে ইনশিতার পায়ের তলা থেকে মাটি সরে গেল যেন। পায়ের তলাটা শিরশির করে উঠল। হাত আলগা হয়ে ফোনটা পড়ে গিয়েও পড়ল না। চারিদিক কেমন ঝাপসা হয়ে আসলো। এই মুহূর্তে এমন ভয়ানক খবর শুনবে হয়তো আশা করেনি। ধরা কণ্ঠে বলল, মা, কি হয়েছে? কোথায় তুমি? হাসপাতালে। মারে, তুই চলে আয়। ওই জন্তুর সাথে সংসার করতে পারবি না তুই। তুই চলে আয়। ইনশিতা কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করল, মা, তুমি শিওর তো? তুমি কি ঠিক দেখেছিলে? দেখার কোনো ভুল নেই তো? হতে পারে ওটা জেহের না? একদম ঠিক দেখছি। কিভাবে তোর বাবাকে মারলো ওই জানোয়ারটা? সেদিন তুই নাকি আমাদের কারণেই এসেছিলি বলে কিসের বিপদে পড়েছিলি। আজ তার জন্য আমরা নাকি দায়ী। সেই জন্যই আজ বিকেলে জেহের এসে তোর বাবাকে মেরে গেল। আমার মাথায় ফুলদানি ঝরলো। তোর বাবাকে লাথি ঘুষি কোনোটাই বাদ রাখিনি। মারে, আর একটু হলে বোধহয় তোর বাবা জীবনটাই উড়ে যেত। আমার চিৎকারে অনেক মানুষ এসে জমা হলে জেহের তোর বাবাকে ছেড়ে দেয় আর শাসিয়ে চলে যায়। তোর বাবার অবস্থা খুব খারাপ করবে। আমার কি হবে রে মা? কি হবে? তুই বলেছিলি না ওটা জেহের না? আমিও ভেবেছিলাম জেহের না, তবে ওর চোখ দেখেছিলাম নীল চোখ। আর আর তুই বলেছিলি না জেহের কালো স্যুট পরেছিল, ভেতরে সাদা শার্ট? তেমনটাই ছিল। মা, তোর বাবা ছাড়া আমি কি নিয়ে বাঁচব রে মা? আমি মরে যাবো ওই মানুষটা ছাড়া। জেহেরের পা জড়িয়ে ধরেছিলাম পর্যন্ত, তাও যেন একটা ছাড়েনি তোর বাবাকে। পশুর মতো মেরে গিয়েছে। তোর বাবার শরীরে কত রক্ত! ইনশিতার মা আর কিছু বলতে পারলেন না, ভেঙে পড়লেন কান্নায়। ইনশিতা কিছুই বলল না, তার মুখে কোনো শব্দ আসছিল না। ধপ করে বসে পড়ল বিছানায়। নিজেকে অনুভূত শূন্য মনে হলো তার। তার প্রিয় মানুষ তার বাবা। না না, এখন আর ভালোবাসার মানুষ না সে। সবচেয়ে ঘৃণ্য ব্যক্তি এখন ইনশিতার কাছে। ভেবেছিল জেহের ভালো হয়ে যাবে, তবে আজকের ঘটনার পর তা আর কোনোদিন হওয়ার নয়। মাথা চেপে ধরল ইনশিতা। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। অদ্ভুতভাবে মুখ দিয়ে একটা টু শব্দ বের হচ্ছে না। হুট করে তার রুমের লাইট আলো ছড়ানো বন্ধ করে দিল। ভয় পেয়ে গেল ইনশিতা। এইভাবে হঠাৎ লোডশেডিং হলো কেন? সচরাচর এই বাড়িতে লোডশেডিং একেবারেই হয় না, তাহলে এই মুহূর্তে অকস্মাৎ কিছু একটা শব্দ হলো। ইনশিতা ভাবল জেহের এসেছে। মোবাইলটা আর লুকোলো না। চোখ মুছে নিজেকে শক্ত করে ফ্ল্যাশ অন করে রুমের দরজা খুলে বেরিয়ে আসলো। আজ জেহেরের প্রতি সমুদ্র সমান ঘৃণা বইছে তার মনে। যতই হোক না কেন, জেহেরকে আর কোনোদিন মেনে নেবে না সে। কোনোদিন মানে কোনোদিনই না। বারান্দার কোণা চিমনির পাশে তাকালো। চিমনির পাশে জিনিসটা দেখতে পেয়ে তার পা চলা বন্ধ হয়ে গেল। চিমনির পাশের অর্ধেক ফ্লোর রক্তে ভেসে গেছে। সারা শরীর যেন অসাড় হয়ে এলো তার। গা গুলিয়ে বমি পেল। এমন ভয়ানক বিশ্রী বিভৎস দৃশ্য
জীবনও তার চোখের সামনে আসেনি। নিজের কর্মের ফল ভোগ করেছে সে, এতে কান্নার কি আছে? স্টপ ক্রাইং রোজ। রক্তে ভেসে যাওয়া ফুলের ওপর নয়নিকার লাশ নিস্তেজভাবে পড়ে আছে। চোখের কোটর থেকে রক্ত গড়িয়ে পড়ছে। দুই হাত কেটে কলের ওপর রাখা। এই মেয়েটা তোমার ক্ষতি করতে চেয়েছিল, আর তুমি কি না তার জন্য কাঁদছো? নট ফেয়ার রোজ, ইউ হ্যাভ টু এনজয় দিস মোমেন্ট। আমি অবাক হচ্ছি আপনাকে দেখে। আপনার মধ্যে কি কোনো অপরাধবোধ কাজ করে না? কি করে আপনি এনজয় করতে বলছেন? জেহের ভাবলেশহীন গলায় বলল, অপরাধীরা শুধু তাদের শাস্তি পেয়েছে, কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়। এতে তো আমার কোনো অপরাধ দেখছি না। আপনি দেখবেন কিভাবে? আপনি তো একটা জন্তু জানোয়ার। তারা যা করে সেটাকেই ঠিক ভাবে। জেহেরের শান্ত দৃষ্টি এবার শক্ত হয়ে আসলো। শীতল গলায় বলল, যা বলার ভেবেচিন্তে বলবে, জবান সামলাও। ইনশিতার গা জ্বলে উঠল। তাচ্ছিল্যের হাসি এসে বলল, গায়ে লাগছে না খুব? হ্যাঁ, সত্যি কথা বলেছি দেখে গায়ে লেগেছে নাকি? বলেছি, বেশ করেছি। 100 বার বলবো, তুই জানোয়ার, তোর মধ্যে কোনো হৃদয় নেই। তুই একটা হৃদয়হীন পুরুষ। তুই একটা হৃদয়হীন পশু। কি করবি বল? মারবি আমায়, মারবি? তোর মতো জানোয়ারের থেকে এটাই আশা করা যায়। ইনশিতার মুখের বেঁধে রাখা লাগাম ছুটে গেল। সে নিজেও জানে না কি বলছে। বাবার অবস্থা আর নয়নিকার লাশ দেখে তার মাথায় আগুন জ্বলে উঠল। মাথা অগোছালো হয়ে গিয়েছে। আর এসবের জন্য তার কাছে একমাত্র দায়ী জেহের। জেহেরের চোখ মুখ শক্ত হয়ে এলো। তীব্র রাগের আগমন ঝিলিক দিচ্ছে তার চোখে। চোখ বন্ধ করে নিজের মাথার চুল টেনে বিড়বিড় করে বলল সে, কন্ট্রোল জেহের, কন্ট্রোল। রোজ অতিশকে পাগল হয়ে গিয়েছে, ভুলভাল বকছে, তাই তোকেই তোর রোজকে সামলাতে হবে। কন্ট্রোল। থাকবো না আমি তোর সাথে, চলে যাব আমি। তোর মতো জানোয়ারের সাথে থাকা মানে নিজের লাইফটাকে নরকে রাখা। চলে যাব। হঠাৎ তাদের সামনে কয়েকজন এসে ঘিরে ধরলে ইঞ্চিতা মাথা তুলে দেখল পুলিশ। চোখ বড় বড় হয়ে গেল তার। পুলিশ কেন আসলো এখানে? জেহের বিরক্ত হলো। ইঞ্চিতাকে রেখে দাঁড়িয়ে পুলিশের দিকে চোখ ফেরালো। শক্ত গলায় বলল, হোয়াটস দ্য প্রবলেম? চলুন মিস্টার চৌধুরী, আপনাকে নতুন ঠিকানায় যেতে হবে। আপনার নামে মার্ডার কেস আছে, মিস নয়নিকাকে নৃশংসভাবে খুন করার। এনি প্রুফ? অফকোর্স মিস্টার চৌধুরী। কাশেম, দেখা তো একে। পুলিশ নির্বিকার চেয়ে তাকে দেখল। কনস্টেবল হাতের ইশারায় কয়েকজনকে বাড়ির মধ্যে পাঠালো। কিছুক্ষণের মাঝেই পুলিশের কয়েকজন টলিতে করে নয়নিকার লাশ নিয়ে আসলো। এবার ইন্সপেক্টর মুখ খুললেন। কাশিম নামের লোকটা একটা ভিডিও চালু করলো, যেটাতে স্পষ্ট দেখা যাচ্ছে জেহের নয়নিকার হাত কাটছে, ছুরি দিয়ে আঘাত করছে। আর সে ভিডিওতে সে ড্রেস যেটা এখন সে পরে আছে। ভিডিও দেখে জেহের কিছুক্ষণ চোখ বন্ধ রেখে নিজের রাগ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলো। ইনশিতা ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। সে বুঝতে পারছে না পুলিশকে কে খবর পাঠালো। এই জানোয়ারকে ধরে নিয়ে যান। শুধু নয়নিকাকে নয়, আমার বাবাকেও মারার চেষ্টা করেছে। বাহ, দেখলেন মিস্টার চৌধুরী, আপনার স্ত্রীও কিন্তু আপনার বিপক্ষে। আপনার নামে আরও একটাও কেস যোগ হলো। ভালোই ভালোই চলুন। কোথাও যাব না আমি। আবারও বলছি, চলে যান আপনারা। জানতাম আপনি সহজে মানবেন না, তাই তো পুরো ফোর্স নিয়ে এসেছি। আপনাকে ধরা যে কঠিন, তাই প্রস্তুতি নিয়েই আসলাম। তখনই আওয়াজ তুলে আরো দুইটা পুলিশের গাড়ি আসলো। ইনশিতার চোখে মুখেও রাগ কিছুটা। সকলে টেনে হিঁচড়ে জেহেরকে গাড়িতে উঠিয়ে নিল। ম্যাডাম চলুন, আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছি। ইনশিতা চলল তাদের সাথে। হাসপাতালের করিডোরে ইনশিতা পায়চারি করছে। ইতিমধ্যে ভোর হয়ে গেছে। পুরো রাতটা সে নির্ঘুম কাটিয়েছে। জেহেরের চিন্তায় যেন তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। এই মুহূর্তে রাফিদ কি বলবে বুঝতে পারল না। তবুও তো একটা কিছু বলতে হবে। তুমি বাসায় চলো, এ তো এসেই তো এখানে এসে পড়েছো। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নাও আর চেঞ্জ করে আসো। ঘরে ঢুকে ইনশিতা ড্রয়িং রুমের আলো না জ্বালিয়ে তার রুমে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে গিয়ে সোজা রান্নাঘরে চলে গেল ইনশিতা। মায়ের জন্য খাবার বানিয়ে নিতে হবে। কি হয়েছে ভাইয়া? কি এমন দেখছো? এই দেখো না তো, সোফার কাছে এই ঘড়িটা পেলাম। বেশ দামি ঘড়ি মনে হচ্ছে। এমন ঘড়ি তো তোমার বাবা পরে না। রাফিদ হাত মেলে ঘড়িটা দেখালো। ইনশিতা নিজের হাতে ঘড়িটা নিল। ঘড়িটা দেখেই তার ভুরু কুঁচকে এলো। এমন ঘড়ি সে কোথাও দেখেছে, কিন্তু মনে করতে পারছে না। তার মাঝে রাফিদ বলে উঠল, জেহের হবে হয়তো। জেহের যখন তোমার বাবাকে মেরেছিল তখন বোধহয় খুলে পড়ে গেছে। জেহেরের ঘড়ি এমন না। তার ঘড়ি সব সময়
কালো কালারের হয়। ভাইয়া, এটা জাহিদের ঘড়ি। তাহলে তোমার মা যে বলেছিল জের ছিল আর চোখ তো নীল ছিল, এমনকি পোশাকটাও নাকি তোমার বলা কথা মতো ছিল। লেন্স বলেও একটা জিনিস আছে ভাইয়া। আর জিহাদ হয়তো জেহেরের ড্রেস কোড ফলো করে একই ড্রেস পরেছে, যাতে সবাই মনে করে ওটা জেহের। একটু থেমে ইঞ্চিতা বলল, আমি এক্ষুনি জেহেরের কাছে যাব ভাইয়া। আমাকে নিয়ে চলো জেহেরের কাছে। রাফিদের বিস্ময় যেন কাটছেই না। জিহাদ যে কত বড় খেলোয়াড় হবে সেটা তার ভাবনার বাইরে ছিল। কি হলো ভাইয়া, চলো না। জের কোথায় আছে সেটা এখন জানবো কিভাবে? পুলিশ স্টেশনটা চিনো? না, আমি তো কিছুই জানি না। জেহেরকে ফোন দেই। তোমার ফোনটা দাও, আমার একটা জঙ্গলে হারিয়ে গেছে। রাফিদ ফোন বের করতে দেরি, ইঞ্চিতার টান দিতে দেরি নেই। 3বার ফোন করার পরও নো রেসপন্স। রাগে মোবাইলটা আঁচড়ে ফেলে দিতে ইচ্ছে করলো। ডুকরে কেঁদে উঠল ইনশিতা। একটু বাদেই জিহেরের নাম্বার থেকে কল আসলো। চোখ মুছে ফোনটা রিসিভ করে কিছু বলবে তার আগেই ওই পাশ থেকে জিহেরের জড়ানো কণ্ঠ শুনতে পেল। ডোন্ট ক্রাই রোজ। ইনশিতা অবাক হলো। জিহের কিভাবে জানলো সে কাছে, আর ফোনটা যে সেই তুলবে সেটাই বা কিভাবে জানলো। বড় বড় নিঃশ্বাস নিয়ে কান্না থামানোর চেষ্টা করলো। ভেজা গলায় বলল, আপনি কি করে জানলাম, তাই তো? ও রোজ, তোমার নিঃশ্বাস প্রশ্বাস আমার জানা। চাইল্ডিশ কথা বলো না তো। আপনি কোথায় এখন? কোথায় আবার? বাসায়। কেন? জেলে থাকার কথা ছিল নাকি? যদি সেটা মনে করে থাকো তাহলে শুনে রাখো, এসব পুলিশ জেল আমার কিছুই করতে পারবে না। টাকার কাছে সবই তুচ্ছ। তুমি তাড়াতাড়ি এসো তো। আপনি সত্যি এখন বাসায়? জেহের সেই কথা জবাব না দিয়ে কেমন অন্যরকম গলায় বলল, আই ওয়ান্না সি ইউ রাইট নাও। চলে এসো প্লিজ, আমার ভালো লাগছে না তোমাকে ছাড়া। জেহেরের কণ্ঠটা কেমন জড়িয়ে আসছে, যেন যুদ্ধ করে সে এখন ক্লান্ত। ইনশিতা আর কিছু বলবে সেই মুহূর্তে ওই পাশ থেকে কিছু একটার বিকট আওয়াজ শোনা গেল। হ্যালো জেহের, হ্যালো। কিছুক্ষণ হ্যালো বলার পরেই হুট করে ফোন কেটে গেল। ইনশিতা ফোন সরিয়ে দ্রুত বেরিয়ে আসতে নিল। তুমি এত প্যানিক হচ্ছ কেন? শান্ত হও। তুমি যাও জেহেরের কাছে, আমি খবর দিয়ে আসি। আকাশটা মেঘলা, পুঞ্জ পুঞ্জ মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে আকাশের মধ্যিখানে। তবুও চারপাশটায় কেমন গুমট ভাব। ইনশিতার বুকের ভেতরটায় দ্রিম দ্রিম শব্দ হচ্ছে। অপরাধ বোধে ভেতরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তার। এসব কিছুই করেনি জেহের, তাহলে কেন জেহেরকে দোষী করেছিল? সব ছিল জিহাদের প্ল্যান। ছি, গতকাল জেহেরকে সে কতই না খারাপ কথা বলেছে, অথচ জেহের তার বিপরীত। কিছু কথা না বলে শুধু তাকে বোঝাতে চেয়েছিল। সে যদি একবার জেহেরের কথা মন দিয়ে শুনতো। ইনশিতা পা টিপে টিপে সেদিকে গেল। রুমের দরজা ভেজানো। একটু ফাঁক করে যা দেখল তাতে তার পুরো শরীর কেঁপে উঠল ভয়ে। অবাক বিস্ময়ে তার মস্তিষ্ক চলাচল বন্ধ করে দিল। ধাম করে সে দরজাটা খুলে দৌড় দিয়ে ভিতরে গেল। জেহের পড়ে আছে রক্তাক্ত অবস্থায়, মুখ থেকে গড়গড়িয়ে রক্ত পড়ছে। জেহেরের মাথাটা নিজের কোলে নিয়ে ডাকতে লাগলো, জেহের, এই জেহের, কি হলো আপনার জেহের? জেহের চেতনাহীন, চোখ দুইটাও খুলছে না, মৃদু শ্বাস ওঠানামা করছে। ইনশিতার আত্মা শুকিয়ে গেল। কিভাবে কি করবে এখন? পেয়ে ধরল সে। ইনশিতা যখন জেহেরকে ডাকতে ব্যস্ত, জিহাদ নিজের সিগারেটের দিকে তাকিয়ে ইনশিতার গলার দিকে তাকালো। ধীরে ধীরে জ্বলন্ত সিগারেট এগিয়ে নিতে লাগলো ইনশিতার গলার তিল বরাবর। সিগারেটটা ইনশিতার গলা ছুঁই ছুঁই সেই ক্ষণেই জিহাদ আর্তনাদ করে মাথায় হাত চেপে বসে পড়ল। ইনশিতা বড় বড় চোখ নিয়ে দেখল রাফিদ সে শক্ত হাতল ধরে আছে পেছনে। জিহাদের মাথায় আরেকটা বাড়ি দেবে তার আগেই জিহাদ রাফিদের পা উল্টে ধরলে সে পড়ে যায়। সেই সুযোগেই জিহাদ মাথায় হাত চেপে টলতে টলতে দৌড়ে বেরিয়ে যায় ঘর থেকে। ইনশিতা দৌড়ে জেহেরের কাছে যায়। এভাবে ডাকলে হবে না, জেহেরকে দ্রুত হাসপাতালে নিতে হবে। ইনশিতা কাছে, তারপর জেহেরকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। জেহের, আমার জেহের কোথায়? কান্নার দমকে ইনশিতার গলা পাকিয়ে আসলো। সে কিছুই বলতে পারল না। তার হয়ে রাফিদ বলল। ওটিতে নেওয়া হয়েছে। জেসমিন চৌধুরী ধপ করে বসে পড়ল ইনশিতার পাশের চেয়ারে। আফজাল চৌধুরী পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দিতে লাগলেন। মানিক আসছে, ওকে খবর দিয়ে দিয়েছি, চিন্তা করো না তুমি, কালকেই মানিক আসবে। জেসমিন চৌধুরী কেঁদে কেঁদে বলছে, জেহের আমার নিজের সন্তান না। শুধু জেহের না, জিহাদও আমার সন্তান নয়। আমি তাদের সৎ মা। তাদের মধ্যে জেহের মানসিক রোগে আক্রান্ত।
ছোট থেকে মানসিক সমস্যা দেখা দিয়েছিল ওর, তবে কারণটাও ছিল বেশ বড়সড়। কথাটা বলতে গিয়ে জেসমিন চৌধুরীর কণ্ঠস্বর কেঁপে উঠল। আফজাল কথার মাঝে থামালেন জেসমিন চৌধুরীকে। আমি বলছি, পুরো ঘটনাটাই প্রথম থেকে শুরু করছি। জেহের আর জিহাদের মা মানে মিতালি আমার প্রথম স্ত্রী ছিল। আমাদের দুজনেরই লাভ ম্যারেজ হয়েছিল। তখন মিতালির বয়স নিতান্তই কম ছিল। বিয়ের 2 বছর পর জেহের আর জিহাদ দুজনেই একসাথে পৃথিবীতে আসে। আমার জীবনে বোধহয় এর চেয়ে বেশি সুখের দিন আর কোনোটাই ছিল না। দুজনেই ছিল আমার চোখের মণি। মিতালি একজন লেকচারার ছিল, জেহের ছিল বেশ মা ভক্ত। আমার থেকেও সে মিথিলাকে বেশি ভালোবাসতো। জেহের যখন মিতালির সাথে কলেজ যেতে চাইতো, তখন মিতালি সাথে নিতে চাইতো না, কিন্তু জেহের এক প্রকার জোর করেই যেত, কারণ সে জেসমিনকে অকারণেই অপছন্দ করত। জেসমিনের ধারে কাছে ঘেঁষতে চায় না। আর জিহাদ মিতালিকে কাছে না পেয়ে জেসমিনের সাথেই থাকতো। একদিন খোঁজ নেয়ার পর জানতে পারি মিতালির সাথে ওই কলেজের আরেকজন টিচারের সাথেই সম্পর্ক চলছে, আর গভীরেও গিয়েছি সেটা। আমি মিতালির সাথে এই ব্যাপারে ব্যক্তিগতভাবে বোঝাপড়া করে নিতে চেয়েছিলাম, কারণ আমি চাইছিলাম না সন্তানদের উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলুক। আমি একদিন সেটা ওকে বলেছিলামও। সে নিজেই সেদিন উঁচু গলায় কথা বলে, যার ফলস্বরূপ বাচ্চারাও এসে পড়ে। বাচ্চাদের সামনে সে নিজেই বলে আমার নাকি সম্পর্ক চলছে জেসমিনের সাথে। তখন জেহের আর জিহাদও কিন্তু কিছুটা বুঝদার। এসব সম্পর্ক কিছুটা হলেও তারা বুঝে। আমি থামাতে চেয়েছিলাম মিতালিকে, থামেনি। আমার এত রাগ হয়েছিল যে আমি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চড় মেরে দেই। সেদিন রাতেই মিতালি বাড়ি ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। জিহাদ আর জেহেরকে নিতে চাইলে জিহাদ কান্নাকাটি করে সে কখনোই যাবে না। আর এমনিতেও জিহাদ মিতালির আদর খুব কম পেয়েছে, তাই জেহেরের সাথে নিয়েই সেদিন চলে যায় মিতালি। আমি পরে অনুতপ্ত হয়ে মাফ চেয়ে আটকাতে চেয়েছিলাম, পারিনি। সেদিন সন্ধ্যায় আমার মোবাইলে আননোন নাম্বারে কল আসলে শুনি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে একটা ট্রাকের সাথে, আর গাড়িতে একটা বাচ্চা আর মহিলাকে পাওয়া যায়। আমি তখনই হাসপাতালে ছুটে যাই। জেসমিন সেদিন শহরে ছিল না। মিতালি স্পট ডেড। জেহের আহত হয়েছিল, তবে ব্রেইনে মারাত্মক ইফেক্ট ফেলে এই অ্যাক্সিডেন্ট। সে মেনে নিতে পারেনি মায়ের মৃত্যু। বাসায় আনার পর সে অনেক চিৎকার করেছিল মায়ের কাছে যাবে বলে। পাগলের মতো ব্যবহার করত। জিহাদকে বেড দিয়ে মেরেছিল একদিন। তারপর জিহাদকে আলাদা রুমে শিফট করলাম। এভাবে 1 বছর কেটে যায়। তারপর আমি আর জেসমিন বিয়ে করি। জেহেরের আচরণ ক্রমেই অস্বাভাবিক হয়ে যাচ্ছিল। কোনো পরিবর্তন হচ্ছিল না। ডাক্তার দেখাতে যেও পারিনি জেহেরের কারণে। যত বড় হতে লাগলো ততই জেহের এগ্রেসিভ হতে লাগলো। এর মধ্যে জেবা আসলো, তাও জেহেরের জেবাকেও দেখতে এলো না। নিজের সব কাজ নিজেই করে নিত। জেসমিন কিংবা আমার সাহায্যও নিত না। এবার জেসমিন চৌধুরী মুখ খুললেন। আমি জেহেরকে নিজের ছেলে হিসেবে চাইতাম খুব। আমি কখনোই সৎ মায়ের মতো আচরণ করিনি। তাদেরকে আপন মায়ের থেকেও বেশি ভালোবাসা দিয়েছি। তাও জেহের আমাকে এড়িয়ে চলতো। জেবা আর জিহাদের সাথে আমার সম্পর্কটা আর বাকি 5টা মা সন্তানের মতোই, কিন্তু জেহের আমাকে কখনোই মা হিসেবে দেখেনি। আমাকে সবচেয়ে বেশি দায়ী করে, কারণ তার মনে হয় আমি যদি মিতালিকে কলেজে যেতে না দিতাম তাহলে মিতালি সম্পর্কে জড়াতো না, আর না সে মারা যেত। ইনশিতা ভারী গলায় বলল, এই জন্যই কি জেহের আমাকে কলেজে পড়তে দিত না? ওর মনে হতো আমিও এমন সম্পর্কে জড়িয়ে যাব, আর কারোর সাথে মিশতে দিত না। ভাবতো আমাকে কেউ নিয়ে যাবে। তারপর ইনশিতা জেহেরের কাছে আসলো। জেহেরের দিকে নিষ্পলক চেয়ে রইল। জেহেরের জ্ঞান ফিরল পুরো 1 দিন পর সকালে। ধীরে ধীরে চোখ খুলে নিজেকে অচেনা জায়গায় আবিষ্কার করলো। উঠতে চাইল, পারল না। পুরো শরীর যেন পাথর চাপা দেওয়া হয়েছে। তবু উঠল। আর ভালো লাগছে না এখানেই। রোজকে দেখতে হবে। রোজ কোথায় তার মনে আছে। রোজের ফোনে কথা বলার সময় তার মাথায় ভারী কিছুর আঘাত পায়। পেছন ফিরে জিহাদকে দেখলো, পর মুহূর্তে চোখ অন্ধকার হয়ে আসে। আপনি উঠেছেন কেন? বসুন। জেহের ইনশিতার হাত শক্ত করে ধরল। ইনশিতা হাত ছাড়াতে চাইল, কিন্তু জেহেরের শক্ত হাত থেকে কিছুতে ছুটাতে পারল না। ছাড়ুন এখন, আমি মনিক আঙ্কেলকে ডেকে আনছি।
ছাড়ল না জেহের। এক ধ্যানে তাকিয়ে রইল ইনশিতার দিকে, এমনভাবে তাকালো যেন সে কত বছর পর দেখছে রোজকে। জেহেরের শুষ্ক ঠোঁট তীর তীর করে কাঁপছে, চোখে কাতরতা। তারপর আচমকা শক্ত করে জড়িয়ে জেহের, কিছু লাগবে আপনার? তোমাকে। জেহেরকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। সন্ধ্যায় মানিক আসলেন। জেহেরের ওষুধের সাথে ড্রাগস মেশানো আছে। আফজাল বাজ পড়ার মতন চমকে উঠলেন। চোখ দুইটা বড় বড় হয়ে গেল বিস্ময়ে। থমকে গেলেন তিনি, কথা বলতে পারলেন না কয়েক সেকেন্ড। কি বলছেন কি আঙ্কেল আপনি এসব? এটা সত্যি, জেহেরকে সবসময় ড্রাগস দেওয়া হয় ওষুধের সাথে। এমনটা আরো বেশি দিন চললে জোহরের অবনতি আরো বেশি হতো, হয়তোবা কখনো মারাও যেত। ইনশিতা ধক করে চেয়ারে বসে পড়ল। আফজাল চোখ বন্ধ করলেন। ছেলের সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর সে কিনা জানেও না। মানিক সামনের একটা চেয়ার টেনে বসল, প্রশ্ন ছুড়ে দিল আফজালের দিকে। তুই কি কোনোভাবে টের পাসনি? এই ড্রাগস কিন্তু অনেক দিন ধরেই দেওয়া হচ্ছে। এসব সম্পর্কে কোনো ধারণাই আমার ছিল না। ইভেন কখন কিভাবে দেওয়া হতো সেটাই ধরতে পারছি না। মানিক খানিকক্ষণ চুপ থেকে বললেন, ড্রাগস ওষুধের সাথে দেওয়া হতো? ওষুধ কিভাবে জেহেরকে দিতি? ও তো ওষুধই খেতে চাইতো না। জিহাদি দিত সব সময়। এমনকি জেহের যখন ইনশিতাকে নিয়ে বাগান বাড়িতে ছিল, অফিসে আসলে জিহাদ গার্ডদের সাহায্যে লাঞ্চে মেডিসিন মিশিয়ে দেয়। জেহের এসব কিছুই জানে না। ইনশিতার কাছে এবার সব ক্লিয়ার হলো। জেহেরের হঠাৎ হঠাৎ মাথা যন্ত্রণা, চিৎকার চেঁচামেচি, এসব কিছুর কারণ তাহলে এই। তাই তো সেই দিন রাতে গার্ডের দেওয়া খাবার দেওয়ার পরে জেহের শান্ত হয়েছিল। জিহাদ এতটা নিকৃষ্ট শ্রেণীর মানুষ, একমাত্র ইনশিতাকে পাওয়ার জন্য নিজের আপন ভাইকে মারতেও পর্যন্ত দ্বিধাবোধ করে না। এখন জেহেরকে ঠিক করা যায় কিভাবে? ড্রাগস হঠাৎ করে দেওয়া বন্ধ হয়ে গেলে জেহের হয়তো আরো বেশি পাগলামি করতে পারে। এটা নেশা হয়ে গিয়েছে, নেশা হুট করে ছাড়ানো যায় না, আর সাপোর্ট করতে হবে অনেক। সাপোর্ট করা একমাত্র ইনশিতার হাতে। ইনশিতা ছাড়া আর কারো কথাই জেহের কানে নেয় না। ইনশিতা উঠে গিয়ে কেবিনে এসে দেখলো জেহের ঘুম থেকে উঠে জানালার সামনে দাঁড়িয়ে আছে। ইনশিতা গিয়ে জেহেরকে ডাক দিলে জেহের পেছনে ফেরে। জেহেরকে দেখে চমকেছে ইনশিতা। চোখ দুটো টকটকে লাল হয়ে আছে, কপালের রগ ফুলে আছে, ফর্সা মুখটাও লাল বর্ণ ধারণ করেছে। জেহের, আপনি ঠিক আছেন তো? ছাড়বো না আমি, ছাড়বো না। আই উইল কিল হিম। কি বলছেন এসব? কি হয়েছে? জেহের ইনশিতার দুই বাহুতে সজোরে চাপ দিয়ে কাছে আনলো। জিহাদকে ছাড়বো না। আমাকে আমাকে মারার এত প্ল্যান? ড্রাগস দেওয়া? ইনশিতা ভয়াতুর কণ্ঠে বলল, আপনি জানেন কিভাবে? একটু আগে শুনেছি, তোমরা যখন কথা বলছিলে জিহাদকে মেরেই ফেলবো আমি। তোমাকে আমার কাছ থেকে দূরে সরানো, তাই না? হাড়ে হাড়ে বোঝাবো ওকে। জেহের, এখন আপনি শান্ত হন। আপনার মাথা ঠিক নেই। জেহের এক ধারে একটা কথাই বলে যাচ্ছে। ইনশিতা নিজেই জেহেরকে টেনে বেডে বসালো। চুপ করুন, একদম চুপ। আর একটাও কথা যেন না শুনি। জেহের কড়া চোখে তাকালো ইনশিতার দিকে। ইনশিতা তোয়াক্কা করল না। এখন জেহেরের রাগকে পাত্তা দিলে চলবে না। ইনশিতা জেহেরের হাত দুইটা মুঠোয় নিল, শান্তস্বরে বলল, আগে আপনি ঠিক হন, তারপর যা করার করা যাবে। আঙ্কেল আপনাকে সঠিক ওষুধ সাজেস্ট করেছে। জেহের চোখ মুখ শক্ত করে আছে, তার ভেতরে রাগ উগড়ে ফেলতে চাইছে যেন, তবে তা ইনশিতার জন্য পারছে না। জেহের, তাকান আমার দিকে। জেহের তাকালো না, জানালার দিকে মুখ করে রইল। আপনি তাকাবেন না জেহের? জেহের ডানে বামে মাথা নাড়ালো। সত্যি তো? আচ্ছা ঠিক আছে, তাকানো লাগবে না। আমি চলে যাচ্ছি। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত স্যার, আর বিরক্ত করব না। ইনশিতা চলে যেতে চাইলে জেহের হাত ছাড়ে না। ইনশিতা এবার বিরক্তি কণ্ঠে বলল, তাকাবেনও না, আবার যেতেও দেবেন না। করবেনটা কি? ভালোবাসবো। ইনশিতা থমকে গেল। তার ভেতরটা ঝিনঝিন করে উঠল অজেনা শিহরণে। বেশিক্ষণ দৃষ্টি রাখতে পারল না জেহেরের নীল চোখে। দৃষ্টি নামিয়ে ফেলল। জেহের নিজেই হাত ধরে টেনে পাশে বসালো। ইনশিতার কাঁধে মাথা দিয়ে চোখ বন্ধ করলো। তার কিছুক্ষণ বাদেই হুট করে মাথা চেপে ধরল। ইনশিতা খেয়াল করলো তা। সে বুঝতে পারল মাথা যন্ত্রণা করছে? খুব। পারছি না রোজ। আপনি জানেন জেহের, এইসব ড্রাগসের ইফেক্ট? কিন্তু আমি কি করব, সহ্য করতে পারি না। সহ্য করতে হবে এখন থেকে, তাতে সাহায্য করব আমি। জেহের কিছুক্ষণ চুপ থেকে কাতরানো গলায় বলল, তুমি বাহিরে যাও রোজ। মাথা খারাপ হয়ে গেলে তোমাকে আঘাত করে ফেলতে পারি। ইনশিতা গেল না। জেহেরের মাথা থেকে হাত সরিয়ে
জেহেরের সামনাসামনি বসলো। তারপরে হুট করেই ভয়ঙ্কর একটা কাজ করে ফেলল। জেহের যেন ভুলে গেল তার যন্ত্রণা। 2 হাতে আঁকড়ে ধরল ইনশিতার গাল। ভালোবাসার সাগরে পা ডোবালো ক্ষণিকের জন্য। অন্যদিকে লন্ডনে গেলে যে জিহাদের হাত থেকে বাঁচবে না তার কি গ্যারান্টি? জেহের রাজি হবে তো? ইনশিতাকে বলার পর সে আর কোনো দ্বিমত করেনি। জেহেরের সুস্থতাই এখন তার কাছে মুখ্য। জেহেরকে রাজি করা তো যদিও বেগ পেতে হয়েছে, তবে ইনশিতার শত অনুরোধ উপেক্ষা করতে পারেনি। জেসমিন চৌধুরী চাইছিলেন না জেহেরকে দূরে রাখতে। আফজাল সাহেব বুঝিয়েছেন যে জেহেরকে ওইখানে বেস্ট ট্রিটমেন্ট দেওয়া হবে আর তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। ইনশিতাকে আর জেহেরকে দ্রুত পার্সোনাল প্লেনে পাঠিয়ে দেওয়া হলো লন্ডনে। 3 মাস পর জেহের আপাতত সুস্থ। জেহেরের অবস্থার খানিক উন্নতি হয়েছে। তার পেছনের অবদান বলতে গেলে ইনশিতারই বেশি রয়েছে। প্রপার ট্রিটমেন্টের কারণে জেহেরের এখন আগের মতন আর মাথা যন্ত্রণা করে না। ইনশিতা যতটা পেরেছে জেহেরের পরিবারের সম্পর্কে ভুল ধারণা ভাঙানোর চেষ্টা করেছে। 2 দিন হলো লন্ডন থেকে ফিরেছে জেহের আর ইনশিতা। 2 দিনে অনেক কিছু চেঞ্জড। আপনি দূরে দূরে থাকছেন কেন? এখন আপনি ছাড়া আর কে আছে মায়ের বলুন? আপনিও যদি মুখ ফিরিয়ে নেন তাহলে মা কোথায় যাবে? জেহের বাচ্চামো করবেন না। আপনার মায়ের মৃত্যুর জন্য উনি দোষী না, সেটা আমি আগেও বুঝেছি। কেন মেনে নিতে পারছেন না? জেহের উঠে বেরিয়ে গেল। যাওয়ার আগে ইনশিতার কানে একটা কথাই ভেসে আসে। মেনে নেব খুব শীঘ্রই। কোথায় যাচ্ছেন জেহের? আর চিরকুট। শাড়ি হাতে চিরকুটে চোখ বুলায় সে। শাড়িটা পরে নাও দ্রুত। আর হ্যাঁ, যেখানে আছো সেখানে চেঞ্জ করবে। আমি নেই যে দেখব। ইনশিতা বিস্ময়ে স্তব্ধ। শাড়ি পরবে কেন এই সময়? তবুও জেহের যখন বলেছে তখন পরতেই হবে। চোখ বোলায় চারপাশটায়। না, চারদিক অন্ধকার। চেঞ্জ করলেও সমস্যা হবে না। মৃদু আলোর মাঝেই ইনশিতা শাড়িটা পরে নেয়। শাড়িটা খুব সুন্দর, পাতলা ফিনফিনে ব্ল্যাক কালারের শাড়ি। আয়না না পাওয়ায় বেশ সময় নিয়ে শাড়ি পরে সে। আঁচল যখন তুলল তখন হঠাৎ আলো জ্বলে উঠল। চমকায় ইনশিতা। রুমে চোখ বোলায় সে। পুরো রুমটায় কালো গোলাপ দিয়ে মোড়ানো। হেই মাই বিউটিফুল লেডি। পুরুষালী কণ্ঠের আওয়াজ পেয়ে চকিত পেছনে তাকায় ইনশিতা। দেখে তারই পেছনের সোফায় আয়েশি ভঙ্গিতে বসে আছে জেহের। জেহেরকে এইভাবে প্রথম পর্যবেক্ষণ করেছে সে। ইনশিতার হুট করে গরম লাগতে শুরু করলো। কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে যেন। মাথা ঝিমঝিম করছে। বারবার ঢোক গিলছে। বড় বড় শ্বাস ফেলছে সে। এত গরম লাগছে কেন? জেহের ধীর পায়ে ইনশিতার কাছে এসে দাঁড়ায়। ইনশিতা যেন তার নিজের মধ্যে নেই, হারিয়ে গেছে জেহেরের মাঝে। জেহের ইনশিতার চুলগুলো কপাল থেকে সরিয়ে আলতো ছুঁয়ে দেয়। কানের কাছে ফিসফিসিয়ে কিছু একটা বলে। তাতেই যেন ঘোর কাটে ইনশিতায়। চোখ মুখ কুচকে বলেই, ছি, কি অসভ্য আপনি! এই এই আমি যে চেঞ্জ করছিলাম আপনি কোথায় ছিলেন? চেঞ্জ করার পরপরই তো আপনাকে সোফায় দেখতে পাই। তোমার প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে। কটমট করে ইনশিতা। মৃদু আলোয় যেভাবে চেঞ্জ করছিল সবটাই দেখেছে জেহের। শুধু অসভ্য না, আপনি হলেন গ্রেট লুচু। লজ্জা করে না মিথ্যা বলতে? ছি ছি ছি, আপনি কিনা আমার চেঞ্জ করা দেখলেন? ছি। ইনশিতার রাগ আর লজ্জায় 2 হাতে মুখ ঢাকে। জেহের ইনশিতার হাত সরিয়ে অস্পষ্ট স্বর উচ্চারণ করে, একটু পর তো সবটা দেখে ফেলবো। কি বললেন? তোমাকে আজ একটু বেশি সুন্দর লাগছে। অ্যাবসোলুটলি চার্মিং। নিমেষে সব রাগ উড়ে দখল করে নিল এক রাশ লজ্জা। ইনশিতার মাথায় এবার আসলো এসব কেন সাজানো হলো। তাতে যেন লজ্জা আরো জেঁকে ধরে। জেহের খানিকটা হেসে ইনশিতাকে পেছন থেকে জড়িয়ে ধরল। দেখো তো ডেকোরেশনটা কেমন হয়েছে। ইনশিতার কাছে সুন্দর লাগলেও মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারল না। এখনই এত লজ্জা? আর একটু পর লজ্জারা কোথায় যাই দেখি। ইনশিতা লজ্জিত ভঙ্গিতে হেসে জেহেরের বুকে কিল দিল। জেহের ইনশিতাকে নিজের দিকে ফিরায়। 2 হাতে ইনশিতার গাল আলতো করে ধরে। তাকাও আমার দিকে। ইনশিতা খিচে চোখ বন্ধ করে রয়। জেহের জোর করে না। রক্তিম আভাযুক্ত রোজের দিকে চেয়ে থাকে নিষ্পলক। জেহের ইনশিতার কানের কাছে ঠোঁট ঠেকিয়ে মৃদু আজে বলে, রোজ, আজ আমাদের ভালোবাসা প্রগাঢ় করার সময় হয়ে এসেছে। নতুন রূপে রাঙাতে হবে আমাদের ভালোবাসাকে। মাই লাভ, মে আই? ইনশিতা জেহেরের শার্ট শক্ত করে খামচে বুকে মাথা ঠেকালো। জেহের পেয়ে গেছে তার উত্তর। বিজয়ের হাসি হাসল সে। এতদিন পর তার ভালোবাসাকে আজ নিজের করে পাবে। এই অনুভূতি বোঝানো সম্ভব না, শুধু মনের গহীন হতে অনুভব করতে হয়। ইনশিতাকে কোলে নিয়ে নেয় জেহের।
রাত্রি বাড়তে থাকে, বাড়ে নিস্তব্ধতা, সাথে বাড়ে দুইটা আত্মা, দুইটা শরীরের, দুইটা মনের নিবিড় আলিঙ্গন। দুজন দুজনের শরীরের ভাঁজে খুঁজে নেয় নতুন অধ্যায়। দেহে বয়ে যায় ভালোবাসার জোয়ার। শুরু হয় অন্য জগতে পাড়ি দেওয়া, যে জগতে নেই রাগ, হিংসা, আর না কোনো তৃতীয় ব্যক্তি। আছে শুধু ভালোবাসা, ভালোবাসা এবং শুধুই ভালোবাসা। জেহেরের ঘুম আগে ভাঙে, আড়মোড়া ভাঙতেই দেখতে পাই তার বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে রোজ। আদরে বিড়াল ছানার মতন তুলতুলে দেহ জেহেরের বুকে অবলীলায় লেপ্টে আছে। হালকা হেসে গালে চুমু দেয়, তারপর কপালে, তারপর আবার গালে, আবার কপালে। ঘুমের মধ্যেই ইনশিতার চোখ মুখ কুচকানো দেখতে পায় সে। একসময় অতিষ্ঠ হয়ে পাশ ফিরে ইনশিতা, রাগ হয় জেহেরের। মুখ উঁচিয়ে রোজের পাশে নিয়ে আবারও সে একই কাজ করে। অস্পষ্ট সুরে বিরক্তিকর আওয়াজ তোলে ইনশিতা, কানে নেয় না জেহের। নির্বিকা ছোট্ট ছোট্ট স্পর্শ বুলিয়ে দেয় সে। সুখের ছোঁয়ায় বাধা দেয় অ্যালার্ম নামক অসহ্য যন্ত্র। ঘড়িতে মাত্র 7টা, তবুও জেহের নিজের সাথে যুদ্ধ করে রোজের কাছ থেকে সরে গিয়ে গোসল করে নেয়। আজকে রোজকে একটা চমৎকার খবর দিয়ে চমকে দেবে। ইনশিতাকে ডাকে, ইনশিতা ওঠে না। আরো কয়েকবার ডাকে জেহের। ইনশিতা উঠবুঠবু করে আবারও ঘুমের রাজ্যে পা বাড়ায়। দেরিতে উঠলে কলেজ যেতেও দেরি হয়ে যাবে, পরে কিন্তু আর কলেজ যেতে দেব না। ঘুমের ঘোরে ইনশিতা শুনছে কথাটা। 1, 2, 3। চোখ খুলে চমকে ওঠে ইনশিতা। চোখ বড় বড় করে তাকায় জেহেরের দিকে, লাফ দিয়ে বসে পড়ে। ঘুমের চোখে বিস্ময়, জড়ানো কণ্ঠে বলে, কি বললেন, কলেজ? মাথা নাড়ায় জেহের। সত্যি তো? আনন্দ ঝলমল করে ইনশিতার চেহারায়। মনে মনে জেহেরকে শত কোটি ধন্যবাদ জানায়। সে আবার কলেজে যাবে? চাদর টানলেও লাভ হয় না। ইনশিতা শক্ত করে ধরে শুয়ে আছে। জেহের আর লজ্জে ফেলে না, শুধু বলে, 5 মিনিট সময়, উঠে পড়ো। রোজ কলেজ যেতে হবে কিন্তু, তাড়াতাড়ি ওঠো, টাইম চলে যাচ্ছে। ইনশিতা ঘুমো ঘুমো কণ্ঠে বলে। এই যে উঠছি। আরো কিছুক্ষণ টানাটানি করলো রোজকে, না ওঠেনি। উপায় না পেয়ে জেহের শার্ট খুলে চাদরের মধ্যে ঢুকে পড়ে। শক্ত করে জড়িয়ে ধরে ইনশিতাকে, এত শক্ত করে ধরেছে যে ইনশিতা ব্যথায় আহ করে ওঠে। থেমে থেমে বিরক্তি নিয়ে বলে, এই তো এখনই উঠবো, ছাড়ুন। জেহের শোনে না। তার চুল এখনো ভেজা, ভেজা চুলগুলো ইনশিতার ঘাড়ে ঘষতে থাকে। ঘুমের মাঝে ঠান্ডায় কেঁপে ওঠে ইনশিতা। একটু ঘুমাই প্লিজ, একটু। এবার জেহের ইনশিতার পেটে পুরো মুখে ভেজা চুলের বিচরণ ঘটায়। চোখে পানি লাগাতেই ঘুম আলগা হয়ে আসে ইনশিতার। কলেজে যাওয়ার দরকার নেই, ঘুম থেকে ওঠারও দরকার নেই। আজ সারাদিন আমরা এইভাবেই থাকবো। ইনশিতা না পেরে উঠে পড়ে। ভালোই বুঝতে পেরেছে জেহের তাকে না উঠিয়ে ছাড়বে না। চোখে মুখে বিরক্তি উপচে পড়ছে তার। আপনি কখন যাবেন অফিসে? তোমাকে পৌঁছে দিয়েই যাব। কলেজ শেষে ইনশিতা গেটের সামনে দাঁড়িয়ে থাকে 10 মিনিট। ইনশিতা ভাবলো সে ট্যাক্সি করে চলে যাবে। ঠিক সেই মুহূর্তে জেহেরের গাড়ি এসে থামে তার সামনে। ইনশিতা দেখে জেহের গাড়ি না চেলে এক ধ্যানে তাকিয়ে আছে তার দিকে। জেহেরকে এবার সে ভালোভাবে পর্যবেক্ষণ করে। আপনার কি হয়েছে? দেখতে কেমন যেন লাগছে, ছাড়ুন, বসবো। জেহের ছাড়ল না। এক হাতে ইনশিতাকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের কোলে বসেই গাড়ি চালালো বাড়ির রাস্তায়। কেটে গেল প্রায় 2টা মাস। এই 2টো মাস জিহাদকে হসপিটালেই থাকতে হয়েছে, অবশ্য পুলিশি নজরবন্দি হয়ে। অবস্থা তেমন একটা উন্নতি হয়নি। ইনশিতা জেহেরের দিন কাটছে ভালোই, তবে ইনশিতা ভয়ে ভয়ে থাকতো। জিহাদের ভয় কাটেনি। আবার যদি আগের মতন হঠাৎ হামলে পড়ে, বিপদের তো আর কোনো ঠিক ঠিকানা নেই। 2 দিন অফিস কামাই দিলে কিছুই হবে না। জাহিদকে আগে ধরে নিক প্লিজ। জেহের, আমার ভালো লাগছে না কিছুই। যদি কোনো কিছু হয়ে যায়, রিস্ক নেওয়ার প্রয়োজনটা কি? আমি আপনাকে হারাতে চাই না জেহের, প্লিজ আজকে না যান। ইনশিতার চোখে মুখে জেহেরকে হারানোর আতঙ্ক দেখা দিয়েছে। ইনশিতার কান্নামাখা মুখ দেখে জেহেরের ভালো লাগছে না। আবার এদিকে বিরক্তও লাগছে। কেন রোজ জিহাদকে ভয় পাবে? রোজকে আর কোনো টেনশনে না ফেলতে সে অফিসে যাওয়া বন্ধ করলো, শুধু আজকের জন্যই। ওকে যাব না, তার বদলে আমার কিছু চাই। কি? জেহের গভীর দৃষ্টি মেলে তাকালো ইনশিতার পানে। ইনশিতা ভড়কে গেল। সে জেহেরের এই দৃষ্টির মানে বুঝলো। তা দেখে জেহের ঠোঁট কামড়ে হাসলো। ডোন্ট ওয়ারি, যা ভাবছো এমন কিছুই করব না। আমি শুধু চাই একসাথে মুভি দেখবো। ইনশিতা হাঁপ ছাড়ল। মৃদু হাসলো সে। জেহের মুভি দেখার প্রস্তুতি নিয়েই বসলো। জানালার পর্দা টেনে রুমটাকে অন্ধকার বানিয়ে পপকর্ন নিয়ে বসে।
বালিশের সাথে হেলান দিয়ে বুকের উপর রোজের মাথা টেনে আনে। তবে মুভি দেখতে গিয়ে ইঞ্চিতা দুনিয়ার সবচেয়ে বড় লজ্জার সম্মুখীন হলো। জেহের ইচ্ছে করেই এমন মুভি ছাড়লো। মুভির প্রায় বেশ কয়েকটা সিনে প্রচুর আপত্তিকর সিন আসলে ইঞ্চিতা লজ্জায় উঠে পড়তে চায়। জেহের তা দেখে ইঞ্চিতাকে কোলের ওপর এনে জোর করে চেপে ধরে। তার পুরো দৃষ্টি রোজের লাজরাঙা রঙিন গালের ওপর। ঘোর লেগে আসছে তার। লজ্জায় ইঞ্চিতার কান দিয়ে যেন ধোয়া বের হচ্ছে। কোনো মতে বলল, ইস, এসব কি? আমি দেখবো না এসব, ছাড়ুন। ছি, কি অসভ্য আপনি। অসভ্য কাজ করতে পারো, আর অসভ্য কিছু দেখলেই দোষ? ইঞ্চিতার কথা বন্ধ হয়ে গেল লজ্জায়। তার ওপর জেহেরের হাত বিচরণ করছে ইঞ্চিতার জামার ভেতর। ইঞ্চিতার ইচ্ছে হলো মাটি ফাঁক হয়ে যাক, আর সে লাফিয়ে পড়ে। জেহের ইঞ্চিতার জামা চেন খুলে দিল। তারপর দুজনে ভালোবাসার সাগরে ডুব। জেহের আজ নিচ থেকে ইঞ্চিতাকে সাজিয়ে দিল। পিওর হোয়াইট শাড়িতে স্টোনের কাজ করা, স্লিভলেস ব্লাউজ, ডায়মন্ডের সিম্পল নেকলেস, নোজপিন আর পাতলা দুইটা ইয়াররিং, দুই হাতে ডায়মন্ডের চিকন চুড়ি। ইঞ্চিতা সন্দেহভাজন দৃষ্টিতে দেখছে জেহেরকে। এত রাতে তাকে সাজানো হয়েছে কেন? তার ভাবনা ছেদ ঘটল ফোনের আওয়াজে। জেহের ফোন বের করে দেখে জেসমিন চৌধুরী। সে ইঞ্চিতার দিকে বাড়িয়ে দেয়। ইঞ্চিতার সাথে কথা বলার মাঝে তিনি বলেন, জেহের কোথায়? জেহেরকে একটু দাও মা। ইঞ্চিতা জেহেরকে ফোন দিলে সে খানিকটা ইতস্তত করেই নেয়। জেসমিন চৌধুরীর সব প্রশ্নের জবাবে সে শুধু হুম হুম করেছে। শেষে ফোন রাখার সময় বলে, ওকে, বাই মম। তার কথায় ইঞ্চিতা চমকে ওঠে। ফোনের অপর পাশে আর কোনো কথা শুনতে না পেয়ে জেহের কেটে দেয়। ইঞ্চিতাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে মুখের সামনে তুড়ি বাজায়। এইভাবে তাকিয়ে আছো কেন? কোনো কথা নয়। তারপর ইঞ্চিতাকে কোলে উঠিয়ে নিল। ইঞ্চিতাকে কোলে নিয়ে জেহের সমুদ্রের কাছে আসে। জেহের ইঞ্চিতাকে আরেক পাশে তাকাতে বললে সে দেখে কতগুলো ফানুস উড়ে যাচ্ছে সারিবদ্ধভাবে। সেখানে লেখা হ্যাপি বার্থডে মাই লাভ। আজ তার মনে ছিল না তার জন্মদিনের কথা। ইঞ্চিতা অবাক হয়ে মুখে হাত দেয়। চোখের কোণে জল টলমল করে ওঠে। সমুদ্রের ওপর হলুদ কমলা রঙের ফানুস স্বপ্নের মতন উড়ে উড়ে যাচ্ছে। এভাবে যে কেউ তাকে উইশ করতে পারে, এটা তার ভাবনার বাইরে ছিল। জীবনে প্রথম কেউ তার জন্মদিনে এত সুন্দর করে উইশ করলো, তাও আবার তার ভালোবাসার মানুষ। ইঞ্চিতা জেহেরকে জড়িয়ে ধরে কেঁদে দিল। অনেক কথাই বলতে চাইল, কিন্তু মুখ দিয়ে একটা কথাটাও বের হলো না। জেহের রোজের চুলে হাত বুলিয়ে আদরে মুখটা তুলল দু হাতে। এই দিনও মানুষ কান্না করে? চোখ মুছে ফেলো। কি হলো রোজ? ইঞ্চিতা চোখ মুছে কাঁদতে কাঁদতে হেসে ফেলল। জেহের ইঞ্চিতাকে নিয়ে একটু পেছনে আসলো। ইঞ্চিতা এবার খেয়াল করলো বেশ সুন্দরভাবে ছাউনির মতন সাজানো টেবিলের চারপাশ। তারা যেখানে বসেছে সেখান থেকে চাঁদ স্পষ্টভাবে দেখা যায়। সেখানে ডিনার সেরে জেহের ইঞ্চিতাকে ড্রিঙ্কস অফার করে। ইঞ্চিতা না করে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাই জান, হ্যাপি বার্থডে টু ইউ। হিমশীতল জলের স্পর্শে ইঞ্চিতার শরীরে অন্যরকম শিহরণের স্রোত বয়ে গেল। ইঞ্চিতাকে নিজের পায়ের উপর রেখে দুহাতে ধরে রাখলো জেহের। ঢেউ এসে ধাক্কা খাচ্ছে তাদের হাঁটুতে। চাঁদের কিরণ চিকচিক করছে ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে। আকাশের ধোঁয়াটে কালো মেঘ ভেসে চলেছে চাঁদ ঘেঁষে। সেই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে ইঞ্চিতার ঘোর লেগে গেল। অজান্তে ইঞ্চিতার অষ্টদয় এগিয়ে গেল জেহেরের খোলা বুকে। নিবিড় চুম্বনে ছুঁয়ে দিল জেহেরকে। জেহেরের চোখে এখনো মাতাল দৃষ্টি। গাঢ়ভাবে জড়িয়ে ধরল রোজকে। ইঞ্চিতা চোখ তুলে চাইল জেহেরের দিকে। এই সুদর্শন জেহের এখন তার, সারা জীবনের জন্য তার। তাকে হারানোর ভয় থাকবে না আর। তাকে চিনেও নিতে পারবে না কেউ। ইঞ্চিতার দেখা স্বপ্ন পূরণ হতে যাবে এই জেহেরের হাত ধরে। ভালোবাসার স্বপ্ন। আপনাকে খুব লোভনীয় লাগছে জেহের, একদম চকলেটের মতো। খেয়ে ফেলতে ইচ্ছে করছে। জেহের নামটা শুনলেই চকলেট চকলেট লাগে। বলেই খিলখিলিয়ে হেসে উঠল সে। হাসির ঝংকারে আলোড়িত হলো নিস্তব্ধ রাত। সমুদ্রের গর্জনে চেয়ে রোজের খিলখিল করা হাসি সুমধুর হয়ে প্রবেশ করলো জেহেরের কানে। রোজকে পুরোগাঢ়ভাবে কাছে টেনে মাথা ঝুঁকে রোজের কানে ফিসফিস করে বলল, মেহের নামের অর্থ কি জানো? পয়জন, বিষ। এই বিষ যে একবার গ্রহণ করে তার পরিত্রাণ নেই। তুমি করেছো আমার বিষাক্ত হৃদয়ের বিষ। এবার তোমাকে আমার বিষে বিষাক্ত হতে হবে। আমার সমস্ত বিষ শুষে তোমার হৃদয় নিতে হবে। হতে হবে আমার মতো বিষাক্ত। গোলাপের রন্ধ্রে রন্ধ্রে থাকবে এই বিষ, তোমার রন্ধ্রে রন্ধ্রে থাকবো আমি। জেহের, রোজের জেহের। ইঞ্চিতা রোজের বুকে মাথা গুজল। সে প্রস্তুত জেহেরের সমস্ত বিষ শুষে নিতে।
জেহেরের বিষে বিষাক্ত হতে সর্বদা প্রস্তুত সে, সবসময়কার জন্য, সারা জীবনের জন্য। দুইটা মানবী সমুদ্রের ফানেল ঢেউয়ে পা ভিজিয়ে দাঁড়িয়ে আছে। চাঁদের মাঝামাঝিতে থাকার জন্য মনে হচ্ছে চাঁদের আলো চারপাশে ঠিকরে বের হচ্ছে। আকাশ আর সমুদ্রের মিলনের মতোই তারা মিশে আছে একে অপরের মাঝে। জ্যোৎস্নাস্নাত গায়ে চাঁদের মতন লেপ্টে জড়িয়ে আছে দুজনা।